কার্যক্রম চলছে। এই সন্ত্রাসী কি শুধুমাত্র এই সমতলে যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চলে, চাঁদাবাজি চলে, সেটার কারণে হয় না। সেখানে হয় একটি স্বাধীন জুমল্যান্ড গঠন করার জন্য চাঁদা কালেকশন, সেটা রিসিটের মধ্য দিয়ে হয়। আপনারা শুনে অবাক হবেন, এই গত 5 আগস্ট ছাত্র জনতার লড়াইয়ের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার মধ্য দিয়ে যে রাষ্ট্র পেয়েছিলাম, সেই রাষ্ট্রের মধ্যেও যখন ত্রাণ সহায়তা নিয়ে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যাচ্ছিলেন, তাদের কাছে পর্যন্ত ওই উপজাতি সন্ত্রাসীরা তাদের স্টেট গঠন করার পক্ষে যে কালেকশন করেছিল, সেই চাঁদা দাবি করেছিল। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আহ্বান করব, আপনারা এটার একটা প্রতিবাদ দিবেন। আর একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আদিবাসী শব্দটার ব্যাখ্যা করলে দেখবেন যে আদিবাসী শব্দের অর্থ হচ্ছে, আদি শব্দের অর্থ হচ্ছে পুরাতন, আর বাসী মানে বাসিন্দা। পৃথিবীতে আদিবাসী শব্দের যে সংজ্ঞায়ন হয়েছে সর্বপ্রথম করেছিলেন মর্গান। মর্গান বলেছিলেন, যদি কোনো জনগোষ্ঠী শরণার্থীর কাল থেকে কোনো একটা অঞ্চলে বসবাস করে তাদেরকে আদিবাসী বলে। কিন্তু আইএলও কনভেনশন 169 এবং 170 এবং ইউএন প্রোক্লেমেশন 2007, সেখানে বলা আছে আদিবাসীদের ফ্যাসিলিটির কথা, সেখানে সংজ্ঞায়নের কথা বলা নাই। সেখানে বলা আছে আদিবাসী যারা হবে তাদের জমি নিরাপত্তা দিতে হবে, তারা যদি সেখানকার আত্মনিয়ন্ত্রণ চায়, নিজেদেরকে আত্মপ্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে সেই সুযোগ দিতে হবে। তারা যদি জাতি গঠন করতে চায় তাও তারা করতে পারবে, আর যদি জাতি গঠনে কোনো ধরনের বাধা আসে, জাতিসংঘ ইন্টারফেয়ার করে সেটা করবে। আর এই ফ্যাসিলিটিগুলোর কথা বলা আছে ওই আমরা যাদেরকে চিনি, রেড ইন্ডিয়ান, অস্ট্রেলিয়াতে যারা আদিবাসী আছে, আফ্রিকাতে যারা আদিবাসী আছে, তাদের কথা। কারণ তারা কোথাও থেকে ভেসে আসে নাই। তারা অস্ট্রেলিয়াতে যারা আদিবাসী, তারা কিন্তু অস্ট্রেলিয়াতেই ছিল। অস্ট্রেলিয়ার অন্যান্য জনগোষ্ঠী বরঞ্চ অস্ট্রেলিয়াতে গিয়ে বসতি স্থাপন করেছে, সেটা আমরা জানি, ইতিহাসের পাতায় সেভাবেই লেখা আছে। তাহলে আজকে যাদেরকে আদিবাসী বলার জন্য চেষ্টা করা হচ্ছে, কেন করা হচ্ছে? আপনারা জানেন, পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকাতে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতি ভাইয়েরা আছেন, তাদের জন্য কিভাবে বিভিন্ন সরকার ফ্যাসিলিটি এনশিওর করেছেন। পার্বত্য চট্টগ্রামে যারা উপজাতি আছেন তাদের কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয় না। বাংলাদেশের সমস্ত নিরাপত্তার সমস্ত সুযোগ সুবিধা, রোড ঘাট সব ব্যবহার করে কিন্তু তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় না। বাংলাদেশের প্রতিবন্ধীরাও ইনকাম ট্যাক্স দিতে হয়, বৃদ্ধরাও দিতে হয়, নারীদেরকে দিতে হয়, সেখানে উপজাতিদেরকে দিতে হয় না। আমরা এটার প্রতিবাদ করছি না। আমরা বলছি তারা যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠী মনে করেন, তাদেরকে যদি ইকুইটির কথা চিন্তা করেন, আপনি তাদেরকে দেন। কিন্তু আদিবাসী স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে যে পার্বত্য চট্টগ্রামকে এবং বাংলাদেশের বিভিন্ন অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র গঠন করার জন্য যে পায়তারা করছেন, সেটা কিন্তু বাংলাদেশের জনগণ কোনোদিন হতে দেবেন না। তাদেরকে প্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের বিশ্ববিদ্যালয়, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু বুদ্ধি প্রতিবন্ধী, ওরাও শিক্ষক কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী, তারা এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আছে তাদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। গতকালকে দেখলাম অ্যাডভোকেট পান, গত পরশুদিন একটা প্রোগ্রাম হয়েছিল ডায়ালগ ফর পলিসি, ওই জিল্লুর রহমানের নেতৃত্বে। সেখানে দেখলাম সংবিধানের রিফরমেশন করা যাবে কি যাবে না সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আর আমার মনে হয়েছে যে ওনাদের আলোচনা শুনে যে সংবিধানে শুধুমাত্র আদিবাসী শব্দটা দিলেই রিফরমেশনটা ঠিক হয়ে যাবে, এই ধরনের ভৌতাবাদী সংবিধান রিফরমেশনের কাজ যদি করেন, তাহলে বাংলার ছাত্র সমাজ সহ সমস্ত জনগোষ্ঠী কিন্তু আপনাদেরকে প্রতিহত করবে। স্পষ্ট করে দিতে চাই। প্রিয় উপস্থিতি, পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠীর ইতিহাস একদিনের নয়, ওখানে কয়েকশো বছরের ইতিহাস আছে। তারা সেখানে কিভাবে গিয়েছে, একটা সময় সেটা পাহাড়ি অঞ্চল ছিল, সেখানে সব জনগোষ্ঠীর মানুষরা ছিল। বাঙালিরা অধিকাংশ মুসলিম হওয়ার কারণে সেখানে কম যেত। তার মানে এই নয় যে পার্বত্য চট্টগ্রামে কখনো বাঙালি জনগোষ্ঠী ছিল না। সেখানে ফতেহ খা ছিল, কারা ছিল এগুলা? আকরাম খা ছিল, এরা কারা ছিল? এগুলা ইতিহাসের পাতায় পাতায় পরতে এগুলা কোনো মুসলিম লেখকের নয়, এগুলো কোনো বাঙালি লেখকের নয়, এগুলো তাদের বইয়ের লেখা। এই মধ্যে আপনারা আপনারা দেখে নেবেন। প্রিয় উপস্থিতি,
আজকে আজকে এই যে স্টুডেন্ট ফর সভরেনিটি যে সমাবেশটি করছে, এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব 48,000 বর্গ মাইলের বাংলাদেশকে টিকে রাখার জন্য, 56,000 বর্গ মাইলকে টিকে রাখার জন্য। বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন হয়েছে সেটা অস্ট্রেলিয়ার মতো নয়, বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন হয়েছে সেটা আমেরিকার মতো নয়, ইভেন পাকিস্তান ও ইন্ডিয়ার মতো নয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল এক সাগর রক্তের মধ্য দিয়ে। আমাদের পানি এবং রক্ত একাকার হয়ে যে রাষ্ট্র গঠন হয়েছে, সেই রাষ্ট্রকে কখনো আলাদা করতে দেওয়া হবে না। আবার নতুন করে প্রয়োজনে যুদ্ধ হবে, শত্রুদেরকে চিহ্নিত করে বাঙালি লেপালদারিকে শত্রু যারা বাংলাদেশে বসে বাংলাদেশের বিরোধিতা করছেন তাদেরকেও প্রতিহত করা হবে। প্রিয় উপস্থিতি, আপনারা যারা বাংলাদেশি বলতে যাদের বাধে তারা বাংলাদেশ থেকে চলে যান। আপনাদের পছন্দের দেশ যেই দেশ সেই দেশে চলে যান, আমাদের কোনো বাধা নেই। এয়ারপোর্টও খালি আছে, খোলা আছে। আর যদি বাংলাদেশে থেকে বাংলাদেশি বলতে কষ্ট লাগে, আর যদি এই দেশে বসে আবার ষড়যন্ত্র করেন, তখন কিন্তু ধোলাই 5 তারিখের মতো হবে। প্রিয় উপস্থিতি, অন্যান্য নেতৃবৃন্দ অনেক কথা বলবেন। আজকের যেই সংগঠনটি আয়োজনটা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিনহাজকে। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন আমাদের আরেকজন শিক্ষার্থী শাহাদাত ফরাজি সাকিব ভাই। শাহাদাত ফরাজি সাকিব। ভাই সকলকে সংগ্রামী শুভেচ্ছা। অন্ধকার আয়োজিত স্টুডেন্ট ফর সভারেন্টি কর্তৃক আজকের এই আদিবাসী শীর্ষক যে প্রতিবাদ সমাবেশটি, এই সমাবেশে উপস্থিত আছেন স্টুডেন্টস ফর সভারেন্টির সম্মানিত সংগ্রামী আহ্বায়ক জিয়া ভাই, উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ভাই বোনদেরকে জানাই পাহাড়ের নির্যাতিত নিষ্পেষিত অধিকার বঞ্চিত পার্বত্যবাসীর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে কি কারণে আমরা এই প্রখর উত্তপ্ত রৌদ্রে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকের এই প্রতিবাদটি দেখে সত্যি আমরা অনেক বেশি আশ্বস্ত হচ্ছি। সেই পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত পার্বত্যবাসী আমরা দীর্ঘদিন ধরে তাকিয়েছিলাম যে পার্বত্যবাসীর পাশে এসে রহমতের ছায়া হয়ে কেউ এসে আমাদের পাশে দাঁড়াবেন। দীর্ঘদিন ধরে আমরা আমাদের কথা বলেছি, আমরা পাহাড়ের কথা বলেছি, আমরা পাহাড়ের কান্না দেখেছি, আমরা পাহাড়ে কেঁদেছি, পাহাড়ে কান্নার ঝর্ণা আমরা বসিয়েছি, কিন্তু আমাদের পাশে কেউ আসেনি এতদিন। এখন আমরা আমাদের পাশে পেয়ে স্টুডেন্টস ফর সভারেন্টিকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা হচ্ছে, এই বিষয়টি খুবই নতুন একটি বিষয়, নতুন একটি টপিক, নতুন একটি সম্বোধন। আমাদের পাহাড়ে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে ভাইয়েরা আজ থেকে প্রায় 120 বছর কিংবা 130 বছর কিংবা তারও অধিক যদি সময় আমরা ধরি, পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ 150 বছর ধরে আমার যে বাংলাদেশি ভাইরা বসবাস শুরু করেছেন, তাদেরকে আমি ঠিক অবৈধ অভিবাসী বলবো না, কিন্তু তাদেরকে আমরা অভিবাসী বলছি, কারণ অলরেডি তাদের আমরা নাগরিকত্ব, এই রাষ্ট্র, এই সরকার, এই জনগণ, এই বাংলার বাঙালিরা তাদেরকে আমরা আপন করে নিয়েছি। সুতরাং আমরা তাদেরকে অবৈধ অভিবাসী বলতে চাই না, আমরা তাদেরকে অভিবাসী বলতে চাই, আমরা তাদের নৃগোষ্ঠী বলতে চাই, আমরা তাদের সাংবিধানিক মোতাবেক তাদেরকে আমরা উপজাতি বলতে চাই। কিন্তু আমার রাষ্ট্র, আমার সংবিধান যেখানে স্পষ্টভাবে বলে দিয়েছে বাংলাদেশে কোনো আদিবাসী নেই, আদিবাসীর অস্তিত্ব নেই, সুতরাং আমি রাষ্ট্রের সাথে দেশদ্রোহিতা করতে পারি না, আমি সংবিধান লঙ্ঘন করতে পারি না, আমি আমার রাষ্ট্রকে আলাদা হতে দিতে চাই না। সুতরাং আমি কোনোভাবেই এই যে রাষ্ট্রদ্রোহী শব্দ আদিবাসী আমি ব্যবহার করতে পারি না। সাথী ও বন্ধুগণ, ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ যেখানে সংবিধান বলছে, সরকার বলছে, দেশের জনগণ বলছে
আজকে বাংলাদেশে কোনো আদিবাসী নেই। কিন্তু আমার যে ভাইয়েরা, আমার পাহাড়ের যে বন্ধুরা 1997 সালের 2রা ডিসেম্বর তাদের বিশেষ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি তাদের যে আপনার সন্ত্রাসী দালাল চক্র ছিল, যে চক্রটি বাংলাদেশের বিরুদ্ধে সবসময় তাদের অবস্থান ছিল, তাদের পক্ষ নিয়ে আমার যে বন্ধুগণ তাদেরকে সমর্থন জানিয়ে পার্বত্য চট্টগ্রামে 40,000 নিরীহ রাষ্ট্রীয় বাহিনী থেকে শুরু করে অসহায় নির্যাতিত নিষ্পেষিত বাঙালিদেরকে যারা হত্যা করেছিল, তাদের হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য রাষ্ট্রের একটি অংশ তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা ক্ষমতায় আসার জন্য এই যে ফ্যাসিস্ট হাসিনা সরকার, সেই ক্ষমতালোভী হাসিনা সরকার তৎকালীন সময় একটি কালো চুক্তি করেছিল, যে চুক্তির নাম দেওয়া হয়েছিল পার্বত্য চট্টগ্রাম চুক্তি, এবং বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য ক্ষেত্র বিশেষ সেটিকে বলা হয়েছিল শান্তি চুক্তি। এই চুক্তির মধ্য দিয়ে দেশভাগের যে নতুন ষড়যন্ত্র সেটি সৃষ্টি হয়েছিল, এবং এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা সেখানে ছিল, তারা চেয়েছিল আদিবাসী শব্দটি তারা পুনঃ স্থাপন করবে, তারা সেখানে স্থাপন করবে। কিন্তু উপজাতীয় যে সকল নেতৃবৃন্দ ছিল, যে সকল নেতারা ছিল, তখন তারা যে আদিবাসী শব্দটি ব্যবহারের প্রখরতা কতটুকু সেটি হয়তোবা তারা বুঝে উঠতে পারেনি। তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা সেখানে নিজেদেরকে উপজাতি বলে উল্লেখ করলো। ঠিক একইভাবে যখন তারা বুঝতে পারলো আইএলও কনভেনশন হলো, এবং আইএলও কনভেনশন স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হলো যারা কোনো দেশের আদিবাসী তাদেরকে নির্দিষ্ট স্থান, প্রয়োজনে সাহিত্য শাসন তাদেরকে দিয়ে দিতে হবে, তাদেরকে সে অঞ্চল আলাদা করে দিতে হবে। ঠিক তখনই দেশভাগের উদ্দেশ্যে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের যে আপনার রাজাকার ছিল, সেই রাজাকারের ছেলে রাজা দেবাশিস রায়ের নেতৃত্বে একটি আদিবাসী ষড়যন্ত্রের একটি শব্দ চয়ন হয়, এবং তারা হঠাৎ করে পাহাড়ি থেকে, নৃগোষ্ঠী থেকে, উপজাতি থেকে নিজেদেরকে 2001 সালে আদিবাসী তারা দাবি করা শুরু করে। আমরা তাদের এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তাদের স্পষ্টভাবে বলে দিতে চাই, তোমরা যারা আজকে দেশভাগের ষড়যন্ত্রে লিপ্ত, তোমরা যারা আজকে চাও পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে, তোমাদের যে একটি সুপরিকল্পিত ভারতের ইন্ধনে যে ষড়যন্ত্র, তোমরা যারা চাও বাংলাদেশকে আলাদা করে, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে নতুন একটি জুমুলের নামক যে রাষ্ট্র তোমরা গঠন করতে চাও, আমি স্পষ্টভাবে তোমাদেরকে আজকে এই প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বাংলার জনগণের শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত তোমাদের এই ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দিব না।